হ্যালো, হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? কেউ একজন যদি কমেন্ট বক্সে লেখেন খুব ভালো হয়। হ্যালো। হ্যাঁ স্বাগতম কুণাল বাবু। আমি আপনার একজন ফ্যান। তপন মহন্ত এসে গেছেন, আমাকে শোনা যাচ্ছে? একটু লিখুন দয়া করে যে শোনা যাচ্ছে কিনা। শোনা এবং দেখা দুটোই তো লাইভের একটা অঙ্গ। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে। ইতিমধ্যে 5 জন এসেই গেছেন। কিঙ্কর চক্রবর্তী, ধন্যবাদ। আপনি আমার অত্যন্ত প্রিয় কবি। আরো দেখতে পাচ্ছি সন্তু, ধন্যবাদ। তপন মহন্ত, আমার প্রিয় কবি এসে গেছেন, অত্যন্ত অত্যন্ত আমি খুশি। শুরু করব যখন মোটামুটি সবাই অনেকেই এসে গেছেন, আরো সবাই আসবেন। কিঙ্কর বাবু এসে গেছেন, অত্যন্ত ধন্যবাদ। আপনাকে নিয়েও আমি একটা লাইভ করব, কারণ আপনি আমার অত্যন্ত প্রিয় কবি এবং আমি মনে করি বর্তমানে যারা কবিতা লিখছেন তাদের মধ্যে কিঙ্কর চক্রবর্তী অন্যতম। আমি নিজেকে কবির মধ্যে গণ্য করি না, আপনাকে করি। যাই হোক, আমি শুরু করতে যাচ্ছি আসামের। শুধু আসামের কেন বলি, উত্তর পূর্ব ভারতের একজন অন্যতম কবি এবং অত্যন্ত মুখচোরা, অত্যন্ত ভদ্র বিনয়ী একজন কবি তপন মহন্তর কথা আমি বলতে যাচ্ছি। তার কবিতা সম্পর্কে আলোচনাও করব, তার কবিতাও পাঠ করব। একে তপন মহন্ত শুধু তপন মহন্ত না, তপন মহন্ত আমাদের উত্তর পূর্ব ভারতের, বিশেষ করে আসামের, আজকাল অসম বলে, আমি অসমই বলি, বিশেষ করে অসমের একজন অন্যতম কবি এবং অসমের যারা আমরা এখানের বাসিন্দা, আমাদের মনের কথাগুলো তার কলম দিয়ে নিঃসৃত হয়েছে, এটা আমি বারে বারে স্বীকার করি। এটা লোকাল কালার যাকে বলে, লোকাল কালার, সেটা তার কবিতায় দেখতে পাওয়া যাবে। এবং তিনি যদিও ওনার আদি বাসস্থান বঙ্গাইগাঁও, উনি দীর্ঘদিন ধরে কর্মরত আছেন তেজপুর মানসিক চিকিৎসালয়ে, আপনারা অনেকেই জানেন। তা তেজপুর মধ্য অসমে পড়ে। মধ্য অসমের যে জীবনযাত্রা, সেখানে আদিবাসী সমাজ আছে, অসমিয়া সমাজ আছে, বাঙালিরা আছেন, আহ মুসলমানরা আছেন, স্থানীয় মুসলমান মুসলমান জনগোষ্ঠী বলছি, তাদের মধ্যে বেশিরভাগই বঙ্গভাষী, আসলে বাঙালি বলাই যেত, কিন্তু আমি তাদের মুসলমান বলেই বলছি, যেহেতু তারা নিজেদেরকে পরিচয়টা ঠিক বাংলা বঙ্গভাষী হিসেবে এখনো তেমন করে দেন না। আমি জানি এই একটা সমস্যা আছে আসামে, অনেক বাঙালি হিন্দুও দেন না, এটা একটা ব্যাপার। তো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তপন মহন্ত উনার যে লোকালিটি, যেখানে উনি থাকেন, কবি তপন মহন্ত সেটাকে খুব ভালো করে চেনেন, সেটা সব থেকে বড় কথা। আমরা যারা কবিতা লিখি বা কবিতার সেই জলে অবগাহন করি, সেখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি যেখানে আছি সেই স্থান, সেই স্পেস আমাকে কতটা ইনফ্লুয়েন্স করছে। নিশ্চয়ই করবে, যেহেতু সেখানকার কালচার, সেখানকার ভাষা আমিও শেয়ার করি, আমার ভিতরেও সেটা একটা তার শেকড় স্থাপিত হয়েছে। যেমন আমি নিজে বঙ্গভাষী, আমি বাংলাভাষী, আমি বাঙালি, কিন্তু অসমীয়া ভাষা সংস্কৃতি, এখানকার রাজবংশী ভাষা সংস্কৃতি, বা নেপালি ভাষা সংস্কৃতি, এমনকি নেপালি আমি একটা সময় শিখতে চেষ্টা করেছি। নেপালি কিছু কিছু বলতে পারতাম একটা সময়ে, যখন আমি এমন একটা জায়গায় চাকরি করতাম যেখানে নেপালি ভাষীরা ছিলেন। যাই হোক, তা আমরা একটা মিশ্র জনবসতি এলাকায় থাকি, যেখান যেটা আসামের ভিতরেই পড়ে, কিন্তু যেটা এবং যেখানকার রাজ্য ভাষা অসমিয়া, এবং বরাক ভ্যালি, 3টা ডিস্ট্রিক্ট, সেখানে বাংলা ভাষা চলে। সে যাই হোক, তপন মহন্তের কথা আমি বলছি। তপন মহন্ত একজন অন্যতম কবি এবং অন্যতম ছোট গল্পকার। ওনার উপন্যাস এখনো আমি পড়িনি, প্রকাশিত হয়নি,
তা আমি লোকাল কালারের কথা বলছিলাম। লোকাল কালার মানে যেটা আঞ্চলিকতা আমরা বলি, যে আঞ্চলিক উপন্যাস আমরা পড়েছি, যেমন আঞ্চলিক উপন্যাস, নদীকেন্দ্রিক উপন্যাস, এমনকি টমাস হার্জির কবিতা ওনার লেখায় পড়েছি, ওয়েসেক্স নভেলস, ওনার কবিতায় সেই ওয়েসেক্স এক কাল্পনিক এক স্থানের ইয়ে ছিল, তার প্রসঙ্গ ছিল, বা সেটিংটা সেই কাল্পনিক স্থান। তা তপন মহন্তের কবিতায় আমরা কি দেখব? তপন মহন্তের কবিতায় দেখব যে তিনি লিখছেন এক বিশেষ ডায়াসপোরার প্রতিনিধি হয়ে। সেই কোন ডায়াসপোরা? সেটাকে আমরা ডায়াসপোরা বলবো। আমি তো ডায়াসপোরা বলি, যেহেতু ডিসপ্লেসড পিপল বলতে যারা বাংলাদেশ বা পাকিস্তান হওয়ার পরে, বাংলাদেশ হওয়ার পরে ডিসপ্লেসড হয়েছেন, স্থানচ্যুত হয়েছেন, নির্বাসিত হয়েছেন, তাদের যে সাহিত্য। তবে আমরা অনেকেই, আমি আমি নিজেও, আমার পূর্বপুরুষ বহু আগে অসমে এসেছিলেন, এবং আমি মনে করি তপন মহন্ত সেই ডিসপ্লেসড পিপুলের মধ্যে পড়েন না, কিন্তু আমরা সেই কনসাসনেসকে শেয়ার করি। আমি তো নিজে ভীষণভাবে করি, সেই ডিসপ্লেসড পিপুলের কনসাসনেস আমি শেয়ার করি, এবং আমি মনে করি আমি যা লিখছি, এই মুহূর্তে যা লিখছি, সেটা ডায়াসপোরিক লিটারেচারের মধ্যে পড়বে। সেটা একটা আলাদা ডায়াসপোরা, সেটা বেঙ্গলি ডায়াসপোরাই বলুন, বা বাংলাদেশ ডায়াসপোরা বলুন, বা অ্যাসামিজ বেঙ্গলি ডায়াসপোরা বলুন, যেটাই বলুন সেটা সেখানেই পড়বে। তো তপন মহন্ত সেই ডায়াসপোরাকে রিপ্রেজেন্ট করেন। তপন মহন্ত, আপনারা তপন মহন্তকে কতদূর চেনেন আমি জানি না। আমি ব্যক্তিগতভাবে খুব বেশি দিন চিনি না। আগে ওনার কবিতাই পড়তাম, কবিতার মাধ্যমেই চেনা জানা ছিল, এবং ইদানিং ব্যক্তিগতভাবেও আমার পরিচয় হয়েছে, বা ফোনে আমাদের কথাবার্তা হয়। তপন মহন্ত একজন, আমি মনে করি বর্তমান অসমের যারা লেখালেখি করছেন তাদের একজন অন্যতম প্রতিনিধি। বিশেষ করে এই যে বললাম অ্যাসামিজ বেঙ্গলি ডায়াসপোরা, অ্যাসামিজ বেঙ্গলি বললাম এই জন্যই, অ্যাসামিজ শব্দটা আমি অসমীয়া ভাষী হিসেবে ব্যবহার করিনি, অসমবাসী হিসেবে ব্যবহার করি। অসমবাসী, অসমীয়া বাঙালি যারা, তাদের যে ডায়াসপোরা, তাদের হয়তো তারা নিজেরা হয়তো, তাদের পূর্বপুরুষ হয়তো পূর্ব বাংলা থেকে আসেনি, কিন্তু তারা এখানকার, তাদের শেকড় এখানে গজিয়েছে, তারা এখানকার মানুষ, কিন্তু তারা পূর্ব বাংলার সেই ডিসপ্লেসড পিপুলকে রিপ্রেজেন্ট করে, তাদের 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 যে কনসাসনেস, চৈতন্য, সেটাকে শেয়ার করে। আমি নিজেও করি, আপনারা বিশ্বাস করবেন না, আমি অত্যন্ত ব্যথিত বোধ করি যখন এরকম উদ্বাস্তু পরিবারের সংস্পর্শে আসি। আমার তাদের যন্ত্রণা আমার ভিতরে বাঁচতে থাকে, আমার হৃদয়ে বাঁচতে থাকে। আমার কখনো 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 এরকম মনে হয়েছে যে আমি কি জানি মরেই যাব তাদের দুঃখে। এরকম কাহিনী আমি শুনেছি। সেই ডিসপ্লেসড পিপুল, এটা একটা ডায়াসপোরা। সেই ডায়াসপোরা আসামে আমরা দেখেছি সঞ্জয় চক্রবর্তীর কবিতায়, তপন মহন্তের কবিতায়, অভিজিৎ চক্রবর্তীর কিছু কিছু কবিতায়, সঞ্জয় ভট্টাচার্যের কিছু কিছু কবিতায়, এবং উল্লেখযোগ্যভাবে বলছি অর্জুন দাসের কবিতায় সেই ডায়াসপোরা। অর্জুন দাস আপনারা জানেন, খুব তরুণ কবি। ইদানিং আমাদের, আমি যেখানে থাকি সেখানেই আম, উনি থাকেন, খুব কাছাকাছি। আমি যেই কলেজে চাকরি করি, আমার বাড়িতেও কিছুদিন অর্জুন দাস ছিলেন। আমি বলেছিলাম তুমি আমার বাড়িতেই থাকো, কোনো ব্যাপার না। তা এখন বর্তমান আমার বাড়িতে থাকেন না, উনি একটু দূরে থাকেন, কলেজ, ওনার স্কুলের কাছাকাছি। একজন অত্যন্ত শক্তিশালী অসমীয়া কবি, এবং বাংলায় লেখালেখি করছেন। যেহেতু মাতৃভাষা তো কেউ ভুলতে পারে না, মাতৃভাষা ভোলা সম্ভব না। তা উনি বাংলা ভাষায় লেখা, আমি শুনেছি যে বাংলা একটা সাবজেক্ট নিয়ে উনি শেষে পড়েছিলেন। তবুও বাংলা লিখতে উনি যতটা সড়গড়, ততটা বোধহয় তার চাইতেও অনেক বেশি অসমীয়ায়, অসমীয়াই তার অনেকটা মাতৃভাষার মতন। আমাদের অনেকেরই আসলে আমাদের দুইটা মাতৃভাষা, যে অসমীয়া এবং বাংলা দুটোই মাতৃভাষা। মাতৃভাষা অনেকে বলে ধাত্রীভাষা, যাই হোক, অসমীয়া আমার ধাত্রীভাষা, বাংলা মাতৃভাষা। সে যাই হোক, আমরা দুটো ভাষাকেই রিপ্রেজেন্ট করি। আমি নিজে তিনটা ভাষাকে রিপ্রেজেন্ট করি, আপনাদের বলছি আজকে। একটা অসমীয়া, আর একটা বাংলা, আর একটা রাজবংশী ভাষা। রাজবংশী অনেকে কামতাপুরীও বলে। তা কামতাপুরী একটু বলতে গেলে একটু ব্যাপারটা পলিটিক্যাল হয়ে যায়। তা আমি পলিটিক্যাল কোনো কন্ট্রোভার্সিতে যাব না। আমি রাজবংশী ভাষা হিসেবেই বলছি, যেহেতু আমি এই ভাষা সাহিত্যের অন্যতম কিছু স্থপতিদের সঙ্গে পরিচিত ছিলাম। আহ তাদের অনেকেই বলছেন যে এটা ভাষাটার নাম রাজবংশী হওয়া উচিত। আমি রাজবংশী ভাষায় লেখালেখি করার চেষ্টা করেছি। কিছু কিছু কবিতা লিখেছিলাম, আমার তো বেশিরভাগই হারিয়ে যায়, সেরকম সেগুলো হারিয়ে গেছে। তবু আমি যেগুলো অনুগল্প লিখেছি, বা ছোট গল্প, একটা প্রকাশিত হয়েছে, আরো কিছু আছে অপ্রকাশিত, সেখানে যে সংলাপ, সেই সংলাপ বেশিরভাগই রাজবংশী। আমি রাজবংশী সমাজের মানুষ।
বাঙালি আমি যদিও, কিন্তু আমি রাজবংশী সমাজের মানুষ। আই রিপ্রেজেন্ট দ্য রাজবংশী পিপল। আমি এটা বলি, গর্ব করে বলি, আমি রাজবংশী সমাজের অত্যন্ত গভীরে, অত্যন্ত ভিতরে প্রবেশ করেছি। এবং সেখানে তাদের আপনি একবার আমার মনে আছে কবি অমিতাভ চৌধুরী বলেছিলেন যে কোনো শহরকে যদি জানতে হয় তবে তার শ্মশানে আগে যেতে হয়। সেটা আমার মনে আছে। আমি রাজবংশী সমাজের যে শ্মশান সেখানে গিয়েছি। সেই শ্মশানে না গেলে একটা সমাজকে চেনা যায় না। আমি রাজবংশী সমাজের সেই শ্মশান, সেই শরৎচন্দ্রের লেখায় যে শ্মশান আমরা পাই, সেই যে অন্ধকার শ্মশান, মনে হচ্ছে এক্ষুনি এক পা এগোলেই সাপে কাটবে, সেই রকম শ্মশান অন্ধকার রাত্রিতে আমি গিয়েছি। সেই দাহকার্যে অংশ নিয়েছি। বা আমি রাজবংশী সমাজের একদম ভেতরের মানুষ। যারা রাজবংশী এখানকার লোকা তারা জানেন যে এই একটা মানুষকে আমরা বিশ্বাস করতে পারি, তিনি শিবাশিস চট্টোপাধ্যায়, কেননা তিনি আমাদের নিজের লোক। কিন্তু একটা কথা একই সঙ্গে বলে রাখি, আমি আসলে আমার মধ্যে কোনো রকম শভিনিজম নেই। আমি শভিনিজমে বিশ্বাসই করি না, কোনো উগ্র জাতীয়তাবাদে বিশ্বাসই করি না। সম্ভবই না। কারণ আমি যেটাকে যে 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 চৈতন্য আমার মধ্যে কাজ করে, যে যে ভাবাদর্শ কাজ করে, সেটা একদম ইউনিভার্সাল একটা ভাবাদর্শ। একজন কবি কখনো একটা ক্ষুদ্র সংকীর্ণ গোষ্ঠীতে আবদ্ধ হতে পারেন না। যাই হোক, আমি অন্য অনেক কথা বলে ফেললাম এখানে। আমি তপন মহন্ত, মহন্ত টাইটেল শুনে অনেকে ওনাকে অসমীয়া ভাবতে পারেন, ওনাকে মহন্ত বলেই অনেকে ডাকেন। হ্যাঁ, যেমন আমাকে চ্যাটার্জি বলে থাকেন। আসলে টাইটেল ধরে ডাকা তো আমাদের বাতিক, আর নামটা ভুলেই যাই। এই নাম ভুলে যাওয়াটা একটা আইডেন্টিটি ক্রাইসিস, কিন্তু মনে রাখবেন যে যেসব উপন্যাসে বা যেসব লেখায় আইডেন্টিটি নিয়ে লেখা হয়, আইডেন্টিটি একটা থিওরি। আমার বন্ধু স্থানীয় ভাতৃপ্রতিম ডক্টর গোপাল বর্মন, উনি সাহিত্য একাডেমির পূর্বাঞ্চলের সচিব ছিলেন একটা সময়ে, বর্তমানে নেই। তিনি এই আইডেন্টিটি নিয়ে, এই আইডেন্টিটি থিওরি নিয়ে রিসার্চ করেছেন। তা আমি আমার সঙ্গে কথোপকথন অনেক হয়েছিল। আমি ওনাকে বলেছিলাম যে আইডেন্টিটি একটা বিরাট সমস্যা, আমাদের আইডেন্টিটি নেই। আইডেন্টিটি নেই মানে আমি বাঙালি হিসেবে আমার আইডেন্টিটি নেই, আমি একজন কুলি হিসেবে আমার আইডেন্টিটি নেই, আমি একজন লেবার হিসেবে আমার আইডেন্টিটি নেই, একজন রিক্সাওয়ালা হিসেবে আমার আইডেন্টিটি নেই। আমরা রিক্সাওয়ালাকে কিভাবে ডাকি, এই ওই, এই রিক্সা। তার মানে কি তার নাম নেই? নামটাই আমরা মনে রাখি না কারো। তো তপন মহন্ত তার একটি কবিতায় এরকম একটা অনুভূতি ব্যক্ত করেছেন। এবং সেটা শুধু শুধু যে এই যে অস্তিত্বের সংকট, আইডেন্টিটির সংকট, তা নয়। আমি পড়ছি কবিতাটা, আমি শুরু করি। আপনারা যারা যারা শুনছেন, 12 জন আছেন। আমি আশা করেছিলাম আরো একটু বেশি হবে, কিন্তু হচ্ছে না, জানি না কেন। কবিতা শুনতে কেউ ভালোবাসে না আজকাল, কবিতার পাঠক খুব সীমিত। তা আমি আমি পড়ি তপন মহন্তের একটি কবিতা, অবদমন নাম। অবদমন, আমরা তো সবাই অবদমন করি, যে সাপ্রেস করি নিজেকে। সাপ্রেস না করলে টিকে থাকতে পারবেন না আপনি। সাপ্রেশন মানে ইট ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ লাইফ। লাইফ বলতে লাইফ কোনটা? কনস্ট্রাক্টেড লাইফ, নট লাইফ ইন ইউনো, এটা লাইফ ইন নট ইন এ গ্রেটার সেন্স, লাইফ ইন এ ভেরি কনস্ট্রাক্টেড, ইন এ ভেরি লিমিটেড সেন্স। যাই হোক, অবদমন নামের যে কবিতা, সেটা শুরু করছেন মহন্ত। আমি পড়ছি, কবিতাটা পড়ছি, আপনারা দয়া করে শুনবেন, আপনাদের মন্তব্য আমি শুনবো। কিছু মনে করবেন না, অনেক সময় আমি এতটা মগ্ন হয়ে যাই, মন্তব্য আমি খেয়াল করি না। আমার বোন আজকে বলেছে যেহেতু মন্তব্য দেখবি কে কি বলছে, তা আপনারা বলুন, আপনাদের যদি কিছু বক্তব্য থাকে, কিছু প্রশ্ন থাকে বলুন। আমি আমি একজন উত্তর পূর্বাঞ্চলের সামান্য কবি। আমি নিজেকে কবি বলি না আসলে, যদিও অনেক সময় আমার ফেসবুকে লেখা আছে পোয়েট অ্যান্ড রিভিউয়ার। এটা আমি অনেকদিন ধরে ভাবছি যে আমি মুছে দেবো, কেন? আই এম নট এ পোয়েট, আই এম নট এ রিভিউয়ার। আমি কি আর লিখেছি জীবনে যে আমি একজন কবি? কবি হওয়া এত সহজ না, কবি তো স্রষ্টা। আমি কিছুই সৃষ্টি করতে পারিনি, আমি কিভাবে বলবো আমি একজন কবি? যাই হোক, আপনাদের আমি মন্তব্যগুলো একটু দেখে নিচ্ছি। অমিতাভ রঞ্জন কানু আমার একজন অত্যন্ত প্রিয় কবি, অসমীয়া সাহিত্যের কবি, উনি দিয়েছেন, আমি কৃতার্থ। অমিতাভ রঞ্জন কানু, অনেক ধন্যবাদ। ভালো লাগছে শিবুদা তোমাকে, করোনা কাল তোমাকে। যাই হোক, আমি ঠিক পড়তে পারছি না লেখাটা, বাংলা ইংরেজি বর্ণে লেখা। চমরদেব চমৎকার লিখেছেন, অসম্ভব শক্তিশালী কবিটি নিশ্চয়ই। তপন মহন্ত অসম্ভব শক্তিশালী কবি। অমিতাভ রঞ্জন কানু আবার লিখেছেন, ডিসপ্লেসড মানুষ নিয়ে প্রসূন বর্মন সম্পাদিত বই। দেশ ভাগ দেশ ত্যাগ পড়লে মনটা হঠাৎ
বিক্ষত হয়ে ওঠে তাদের বেদনা বুকে নিয়ে। যাই হোক, এটা সত্যি কথা, প্রসূন বর্মন একটা বড় কাজ করেছে। প্রসূন বর্মন আমার অত্যন্ত কাছের মানুষ, আমাদের গৌরীপুরের জামাই, এখানকার মেয়ে, আমার বোনের ছাত্রী, মৈত্রেয়ীর স্বামী। যে স্বামী শব্দটা ব্যবহার করলাম, আজকাল এই শব্দগুলো আজকে হয়ে যাচ্ছে, স্বামী না, আমি তার বলবো, কি বলবো, হাজবেন্ড শব্দও বলবো না। যাই হোক, তারা বন্ধু, বন্ধু বলাটাই ভালো, স্বামী টামি এসব আবার কি। তপনের বিখ্যাত কবিতা আছে, মহন্তকে চোলাই খাবে। হ্যাঁ, ঠিক বলেছেন সমরদেব, আমি সেই কবিতাটা পড়বো, মহন্তকে চোলাই খাওয়াবে আম্রপালি দে। হ্যাঁ, আপনার কবিতা আমি পড়ি, ত্রিপুরার অন্যতম কবি আপনি, এবং আপনার আপনার কবিতায় ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স খুব লক্ষ্য করার মতো। আমি নিজে, আমার কবিতায় ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স আছে, কিন্তু ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সটা ডমিনেন্ট। আপনার কবিতায় ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স খুব বেশি, আমি খুব ভালোবাসি আপনার কবিতা পড়তে। শুনুন, শুনতে চাইছেন? আমি এবার অবদমন নামের কবিতাটি পড়ব। তপন মহন্ত, তপন মহন্ত, আমি বলে রাখছি, আমাদের আসামের যারা বর্তমানে লেখালেখি করছেন তাদের পিতৃস্বরূপ। পিতৃস্বরূপ এজন্য বললাম, সঞ্জয় চক্রবর্তীর পরে, সঞ্জয় চক্রবর্তীকে আমি পিতামহ হিসেবে মানি, সঞ্জয় চক্রবর্তীর পরে তপন মহন্তের পরে আর কিছু নেই। কারণ তপন মহন্ত আসামকে রিপ্রেজেন্ট করেন। আমি গতকাল সমর দেবের লেখালেখি নিয়ে আলোচনা করেছি, সমর দেব ইউনিভার্সাল, ওনার লেখায় আপনি ঠিক আসামকে খুঁজে পাবেন না, আমার লেখাও পাবেন না। আমরা আমি আমি ওই কোনো আমি স্থানিক হতে পারিনি, আমি কেন জানি না, আমার ছোট অনুগল্পগুলোতে আমি স্থানিকতা আছে, কিন্তু কবিতায় আমি স্থানিক হতে পারি না। কবিতা আমি আসলে নিজে লিখি না, কবিতা অথারলেস, যেটা গতকাল আলোচনা করেছি, পোয়েমস হ্যাভ নো অথার। আমি কি করে লিখবো, ভাষা নিজে নিজে নিজেকে প্রকাশ করে, এ তো ভাষার ব্যাপার। আমরা তো একটা 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 ভাষার জগতে বাস করি। এবং আপনারা অবাক হবেন, আমরা অনেক সময় ভারতীয় শাস্ত্র, তন্ত্র, যোগ এগুলোকে অস্বীকার করি বা অবজ্ঞা করি, অনেকেই করি, পাশ্চাত্যের প্রভাবে পড়ে। আপনি দেখবেন তন্ত্রের তন্ত্র যদি স্টাডি করেন, আমাদের যে শরীরের চক্রগুলো আছে, নার্ভ সেন্টার গুলো আছে, সেগুলোতে প্রত্যেকটা বর্ণমালা আছে। অবাক কাণ্ড, বর্ণমালা। আমি এই মন্ত্র এই মুহূর্তে বলতে পারি, ক এ ই লা হ্রিম, হ্যাশাকালা হ্রিম শাকালা হ্রিম, এগুলো প্রত্যেকটা আমাদের আমাদের প্রত্যেকটা নার্ভ সেন্টার গুলো যেগুলো আছে, আমাদের চক্রগুলো আছে, সেই চক্রগুলোর সঙ্গে সম্পৃক্ত হয়ে আছে বর্ণ। ভাষা ছাড়া কিচ্ছু নেই, ভাষাই আমাকে সৃষ্টি করেছে, আমি ভাষার সন্তান। হ্যাঁ, ভাষা নিয়ে সাম্প্রদায়িকতা ভালো না, ধর্ম নিয়েও সাম্প্রদায়িকতা ভালো না। আমি এখানে ঘোষণা করছি, ভাষা, ধর্ম বা যে কোনো ধরনের সংকীর্ণতা, বর্ণ হোক, যে আমেরিকায় হচ্ছে জর্জ ফ্লয়েড, দিস ইজ ভেরি ভেরি ডিসপ্যারিং অ্যান্ড ভেরি ভেরি ডিসপ্যারেজেবল। আমি এটাকে সমর্থন করি না। যাই হোক, কবিতাটা পড়ছি, অবদমন। মহন্ত সম্বোধন শুনতেই অভ্যস্ত আমি, যদিও নিজেকে সন্ত ভাবি নাই কোনো কালে। মহন্ত, লক্ষ্য করুন, মহন্ত শব্দটা কাদের? যারা জেনারেলি পুজো আর্চা করে, মন্দিরের দেখভাল করে। তা তিনি বলছেন যে যদিও নিজেকে সন্ত ভাবি নাই কোনো কালে, যখন কেউ আমাকে তপন বলে ডাকে, ওনার আসল নাম তপন মহন্ত, যখন কেউ আমাকে তপন বলে ডাকে, পতন শব্দটি আমার অবচেতনে গুনগুন করে। দেখুন, তপন এবং পতন, কি অদ্ভুত কবিতা। আমি যখন এই এই কবিতাটি প্রথম পড়েছিলাম, আমি শিউরে উঠেছিলাম, আপনাকে কি বলবো, আপনাদের কি বলবো, শিউরে উঠেছি। যে পতন শব্দটি আমার অবচেতনে গুনগুন করে, তপন নাম শুনলেই উনার পতন। দেখুন, তপন একে জম্বল করে দিন, ওটা পতন হয়ে যাবে। আমার কেন্নর মতো গুটিয়ে থাকায় যারা আমাকে হিজড়ে ভাবে, তারা জেনে রেখো। তা আমরা যারা উত্তর পূর্বে লেখালেখি, তা কেন্নর মতো গুটিয়ে থাকি, এই তো সত্যি কথা, ওপেন সিক্রেট, আমরা কেন্ন। তো যারা হিজড়ে ভাবে, যারা ভাবে এর পুরুষত্ব নেই, আমি কিন্তু বৃহন্নলা সেজে খ্যামটা নাচি না। উনি বলছেন, কবি বলছেন, আমি বৃহন্নলা সেজে খ্যামটা নাচি না। শিখণ্ডী জীবনও আমার কাম্য নয় কোনোভাবে, শিখণ্ডী জীবন তার কাম্য নয়। তিনি তো সেই পৌরুষের পূজারী তপন মহন্ত, কিন্তু তপন শুনলেই ওনার হৃদয়ে পতন বেজে ওঠে। ওনার মনে হয় আমি আমি আমার সেই পৌরুষকে জাগাতে পারিনি। মাঝে মাঝে সন্ত চেতনার মুখোশটাকে খুলে রেখে তোমার স্বর্গীয় দুগালে অবৈধ চুমু এঁকে নরকের দরজা খুলে পাতালের স্বর্গসুখ একটিবার পেতে চাই। এই যে পাতালের স্বর্গসুখ, দেখুন, আপনারা বোদলেয়ারের কবিতা পড়েছেন,
অনেকে ওনাকে এই নরকের কবি বলেই ভাবে, যদিও উনি আধুনিকতার অগ্রদূত, আধুনিক কবিতার অগ্রদূত। ওনার কবিতায় আধুনিক চেতনা প্রথম বিকশিত হয়েছিল বলে অনেকের ধারণা। তা তিনি নিজেকে বলেছিলেন যে লেট আস সেট সেইল টু হেল, আমার মনে আছে যে চলো নরকেই যাই। তো এখানে নরকের স্বর্গসুখ আপনারা দেখবেন যে যে গণতান্ত্রিক যে চিন্তা চেতনা আমাদের মধ্যে জেগে উঠেছে, এমনকি প্যারাডাইস লস্ট যদি আপনারা কেউ পড়ে থাকেন, প্যারাডাইস লস্ট, মিল্টনের প্যারাডাইস লস্ট, সেখানে দেখবেন মিল্টন সেখানে স্যাটান, স্যাটান মানে শয়তান, শয়তানের পক্ষ অবলম্বন করছেন। এটা একটা অবাক কাণ্ড যে শয়তানের পক্ষ অবলম্বন করছেন কবি, এবং যার অনুকরণে মাইকেল মধুসূদন দত্ত রাবণের প্রশংসা করেছিলেন, রামকে ভিখারি বলেছিলেন যে আমি কি জরাই সুখী ভিখারি রাবণে। এই যে এই যে ব্যাপারটা এসে যাচ্ছে। হুম। একবার আমার মনে আছে, এটা বলে রাখি একটু ফাঁকতালে, বীরেন্দ্রনাথ রক্ষিত, বিখ্যাত কবি, কল্যাণীতে বাড়ি ছিল ওনার। আমরা ওনার বাড়িতে যেতাম, ওনার যেখানে উনি ভাড়া থাকতেন গৌহাটিতে, ওখানে যেতাম। ওনার ওনার ছেলে ছেলে একটু যাই হোক একটু মানসিক ভাবে একটু প্রকৃতিস্থ ছিলেন না উনি, খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন, গাইতে গাইতে থেমে যেতেন। যে সেই ছেলে বলতেন, যখন প্রশান্ত চক্রবর্তী যেত, আমার বোন মহুয়া চ্যাটার্জি যেতেন, আমি যেতাম, তখন সেই ছেলে বলতো যে যে যায় লঙ্কায় সে হয় রাবণ, যে যায় কল্যাণী, যে যায় গৌরীপুর সে হয় কল্যাণী। উনি কল্যাণীর কবি। তা সেই উনি বলেছিলেন যে রাবণ নামে তোমরা একটা পত্রিকা করো, রাবণ নামে, যেমন কৌরব নামে পত্রিকা হয়েছে, যেটা স্রোতের বিপরীতে, স্রোতের বিপরীতে। তো এখানে যে এই যে পাতালের স্বর্গসুখ, এখানে একটা স্রোতের বিপরীত ধর্মিতা আছে। আমরা স্রোতের মধ্যেই থাকতে চাই, স্রোতের বিপরীতে, এগেনস্ট দ্য উইন্ড আমরা কেউ যেতে চাই না। পাতালেও স্বর্গসুখ পেতে পারি অন্ধকারে, যেমন তপন মহন্তের একটা কাব্যগ্রন্থের নাম আছে অন্ধকারে পৌর্ণমাসী। আচ্ছা, জ্যোতির্ময় সেনগুপ্ত কিছু লিখেছেন, আমরা বেশিরভাগ সময় আইডেন্টিটি মুছে দিতে চাই, বিশেষ করে অধীনস্থ করে রাখি যাদের বা করার কথা ভাবি, অনেক সময় নিজের অভ্যাসবশত এবং নিজের অজান্তেই তাই ডাকি এই কুলি, এই রিক্সা, বা শুধু যুৎসই বিশেষ। যাই হোক, সব সময়, হ্যাঁ হ্যাঁ আইডেন্টিটি মুছে দিতে চাই হয়তো, কিন্তু আমাদের একটা জিনিস এখানে ভাবতে হবে, আমরা কেন আইডেন্টিটি মুছে দিতে চাই, অবচেতনে কি কাজ করে, এটাও তো ভাবতে হবে। যাই হোক, এই প্রসঙ্গে এখানে আমি আলোচনা করছি না। তপন মহন্ত লিখছেন মহন্ত সিরিজ নিয়ে শুরু করবেন ভাবতে পারিনি। আমি আসলে মহন্ত সিরিজ নিয়েই শুরু করব এটা ভেবে রেখেছি, কেননা এখান থেকে শুরু না করলে আপনাকে ধরতে পারবো না, আপনাকে ধরাটা আমার লক্ষ্য। যাই হোক, যদিও বেশি সময় আমার হাতে নেই, তো এখানে এই যে পতন শব্দটি, গতকালও বলেছিলাম সমরদেবের কবিতায়ও পাতাল পতন এইসব শব্দ আছে, উনিও তপন নামকে তপন বলে কেউ ডাকলেই পতন শুনতে পাই, আমরা সকলেই শুনতে পাই পতন। কেন শুনতে পাই পতন, এটা একটা ভাবার বিষয় যে আমরা কেন পতন শুনি। আসলে এই পতন, যে আমি আসামে থাকি, এখানে আমি একটা 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 সবিনিজমের শিকার, বা আমি আমার নিজের মাতৃভাষায় কথা বলতে লজ্জাবোধ করি, আমি মাতৃভাষায় কথা বলতে ভীত হই, এসবগুলো তো হয় আমাদের জীবনে, আমার জীবনেও হয়েছে। বা কেউ টিটকিরি করে, বা কেউ অনেক রকম ঘটনা ঘটে, যাই হোক এগুলো বলি না, এগুলো বিতর্কিত হয়ে যাবে। যাই হোক, তা এই যে ব্যাপারটা আমাদের সবার ভিতরেই কাজ করে, যখন আমাকে কেউ শিবাশিস বলে ডাকে, হ্যাঁ অনেকে শিবাশিস না বলে সেবাশিসও বলে, শিবাশিস নামের অর্থ তারা জানে না। যাই হোক, আমার নিজেকে শ্মশানবাসী মনে হয়, শিবাশিস শিব, সে তো শ্মশানেই থাকে। যাই হোক, এই তপন মহন্তের এই কবিতা দিয়ে আমি শুরু করেছি, আরো অনেক কবিতা আছে তপন মহন্তের। দেখুন, আমি তপন মহন্তকে যেভাবে চিনেছি, তিনি আসলে তার 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 মানসিক যে বৃত্ত সেখানে কাজ করে, সেই যে আমাদের আইসোলেশন, অ্যালিয়েনেশন, যেটা সঞ্জয় চক্রবর্তীর কবিতাতেও আপনারা ভীষণ ভাবে পাবেন, যে তুমি যখন বিহু গান শুনছো, বিহু নাচছো, তখন আমার ঘরে রবীন্দ্রসঙ্গীত বাজছে না। তো এই ধরনের কিছু কথা আপনি পাবেন তপন মহন্তের কবিতায়, এটা ভীষণ আমরাও ফিল করি এটা অনেক সময়, সেটা তপন মহন্তের কবিতায় আমরা পাই। আর একটা কবিতা পড়ছি, প্রাগৈতিহাসিক, তেজপুরের পথে ঘাটে ঘোড়া দেখি না, যেমন দেখতাম গুয়াহাটির রাজপথে, বেত ঘোড়ার অলৌকিক সঙ্গম দৃশ্যে,
পাণ্ডু থেকে কামাখ্যার জনপদ চ্যাম। শব্দ ব্যবহার লক্ষণীয়, অদ্ভুত শব্দ ব্যবহার তপন মহন্তের কবিতায়। এরকম শব্দ ব্যবহার অন্য কবিতায় পাওয়া যায় না। অলস দুপুরে বুকে পুরাতন ব্যথাগুলো বাড়ে শুধু, কোথাও কাঠের ঘোড়া অনায়াসে কিস্তিমাত করে, সপ্তদশ অশ্বারোহী রাজ্য জয় করে হেলা ভরে, বিজিতের জনপদে লুণ্ঠনের শেষ রত্ন কুলবধূ। এখানে খুঁজে পাবে না কোনো অশ্বের জীবাশ্ম, সূর্য মন্দিরের রমণীয় কারুকাজ পেতে পারো লুপ্ত ইতিহাসে। আর ব্রিটিশ অশ্বারোহীর অস্তমিতে বিয়োগল, প্রাণহীন পোলো ফিল্ড কেঁপে ওঠে দেবীর ঘটকে আগমনে। দেখুন কত কিছু, এটা একটা পোস্ট মডার্ন পোয়েম, এখানে অনেক কিছু ঢুকে গেছে। যদিও এটার নাম প্রাগৈতিহাসিক, প্রাগৈতিহাস কাল থেকে যে যে বিবর্তন চলে আসছে আমাদের জীবনে, হুম, যে এই যে উনি বলছেন অলস দুপুরে বুকে পুরাতন ব্যথাগুলো বাড়ে, কাঠের ঘোড়া অনায়াসে কিস্তিমাত করে। কাঠের ঘোড়া, আপনার ডিএইচ লরেন্সের যদি একটা গল্প ছিল, মানে পড়েছেন কিনা জানি না, রকিং হর্স উইনার, খুব ভালো গল্প। সেই কাঠের ঘোড়ারই গল্প সেটাও, যদিও বিষয়বস্তু আলাদা। যাই হোক, সপ্তদশ অশ্বারোহী রাজ্য জয় করা হেলা ভরে। সপ্তদশ অশ্বারোহী রাস, আপনারা সেই ঐতিহাসিক, সেই ঐতিহাসিক যে, এটা সত্যি না আসলে, যে 17 জন অশ্বারোহী বাংলা জয় করেছিল, নদিয়া জয় করেছিল, এটা সত্যি নয়। এটা একটা কিংবদন্তি বা এটা একটা মিথ, এটা প্রচলিত হয়ে আছে। কেন কিভাবে আমিও নিজেও জানি না, কবিও হয়তো জানেন না। যাই হোক, এখানে সেই প্রাগৈতিহাসিক ইতিহাস চেতনা আছে, সেই প্রাগৈতিহাস থেকে উনি বর্তমান যুগ পর্যন্ত চলে এসেছেন। এমনকি পোলো ফিল্ড তো আধুনিক জীবনের অঙ্গ, যেখানে বড় লোকেরা পোলো খেলে। তা সেই পর্যন্ত উনি চলে এসেছেন। কিন্তু আপনারা দেখবেন যে মাত্র 12 লাইনে উনি পুরো সভ্যতাটা ঘুরে এসেছেন। আর একটা কবিতা পড়ি, ব্যথা। এক যুগ আগে মানুষের পিকনিক অবকাশে প্রত্নচিহ্ন মনে করে পুরনো পাঁজা থেকে একটি ইট তুলতেই আমি হাহা করে উঠলাম সাপের শঙ্কায়। দেখুন, আচ্ছা পড়ে নি। ইটের নিচে সত্যি এক বিষধর ছিল ঘাপটি মেরে, ইট ফেলে তুমি সরে এলে এক লাফে হৃদয়ের নীড়ে। তো ইটের নিচে সত্যি এক বিষধর ছিল ঘাপটি মেরে, ইট ফেলে তুমি সরে এলে এক এক লাফে হৃদয়ের নীড়ে। আজ তোমার চোখেই সরীসৃপ শীতলতা, পুরনো ইটের পাজা আমাদের বুকের গভীরে। বাহ, কি বলবো! আসলে এটা আসলে প্রেমের কবিতা ঠিক না, আসলে জীবন সত্যের কবিতা। জীবনে আসলে আমরা অনেক কিছু অনুভব করি। আচ্ছা, আমি একবার কমেন্টস গুলো আর একবার পড়ে নি। মহন্ত সিরিজ শীর্ষ ছুঁয়ে গেছে, হ্যাঁ ঠিকই ঠিকই বলেছেন। মহন্ত সিরিজ তপনের সৃষ্টিশীলতার শীর্ষ ছুঁয়ে গেছে। হ্যাঁ, সুভাষ দেখে এই কবিতা মুগ্ধ, নিশ্চয়ই সুভাষ আমাকেও মুগ্ধ করেছিল। আমি বলিনি কখনো, আসলে আমি তো একটু নিভৃতচারী মানুষ। নিভৃত থাকি, লোনার যাকে বলে ইংরেজিতে, লোনার। আমি লোনার চিরকাল, এবং লোনার ভেবেই অনেকে হয়তো হেলাফেলা করে, যেমন সমরদেব, যেমন তপন মোহন তো আমি মনে করি না উনি খুব আলোচিত কবি। অনেকেই ওনার সম্বন্ধে লিখেছেন, যদিও তপন মোহন তো অনালোচিত কবি। তপন মোহন তো হেলাফেলার শিকার। এখানে ব্যাপারটা হচ্ছে, আপনি হাইপ কি করে পাবেন, পদপ্রদীপের আলো কি করে পাবেন, আমি এসবের পরোয়াই করি না। কি দরকার? কে আমাকে চিনলো, কে আমাকে জানলো, কি যায় আসে তাতে? কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, ভবিষ্যৎ প্রজন্ম যদি আমি কিছু লিখে যাই, যদি তার ভিতরে কিছু থাকে, সে চিনবে, আর না চিনলে বা কি যায় আসে? এই সবই ক্ষণিকের, সবই মুহূর্তের, আজ আছে কাল নেই। যাই হোক, আমি তপন মহন্তের আর একটা কবিতা এখানে পড়তে চাই, আত্মকথা। আমরা কবিকে জানতে চাইছি, সেটা প্রকাশ হয়েছিল এই আত্মকথা কবিতা। এই সময়ের কবিতা নামে একটা বই আছে, যেটা সম্পাদনা করেছিলেন জাফর ওয়াজেদ। আমাদের পিবি কলেজের অধ্যাপক জাফর ওয়াজেদ কবি, তিনি সম্পাদনা করেছেন। সেখানে আত্মকথা বলে একটা কবিতা আছে, আমি সেটা পড়ি। সেটা আমার খুব প্রিয় কবিতার মধ্যে একটা, আপনাদেরও ভালো লাগবে। আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে বলবেন, আমি কমেন্ট গুলো আজকে থেকে দেখার অভ্যাস করব। দেখুন, আত্মকথা, তপন মহন্ত কি দারুণ ভাবে কবিতা বুনতে পারেন। কবিতা বোনা আসলে উনি নিজে করেন না, এসব ভাষা করে। আমি তো বিশ্বাস করি
এটা ভাষাই করে, সেই অব্যক্ত লোক থেকে নেমে আসে। হ্যাঁ, আর তারপরে আমাদের কিছু হয়তো কাটাকুটি থাকে, সেটা মানবীয় হাতের স্পর্শ। যাই হোক, আমার মায়েরা তোলে ফুলামের লাল ফুল। আপনারা ছবিটা ভেবে নেবেন। ফুলাম ফুলাম মানে ফুলাম গামোচা, আসামের যে জাতীয় প্রতীকই বলতে পারেন, অসমীয়া জীবনের প্রতীক ফুলাম গামোচা, সেখানে ফুল তোলা থাকে পাড়ের দিকটায়। আমার মায়েরা তোলে ফুলামের লাল ফুল, আমার বোনেরা গায় জমকালো বরগীত। বরগীত জানেন, শঙ্করদেবের বরগীত। শঙ্করদেব অনেক গান রচনা করেছিলেন, যেগুলো রাগ রাগিণীও আছে। সেগুলো গীত হতো, এখনো গীত হয়। যাই হোক, আমার বোনেরা গায় জমকালো বরগীত, আমার ভাইরা নাচে বৈশাখের বিহুতলি। আমার ভাইয়েরা বৈশাখের বিহুতলিতে বৈশাখ মাসে যে রঙালী বিহু হয়, বহাগ বিহু, সেখানে আমার ভাইয়েরা নাচে। আমার ছেলেরা খায় চেটে পুটে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ অসমীয়া যে রান্না, অসমীয়া রান্না শিল্পর প্রথম বই লিখেছিলেন কে? প্রজ্ঞা সুন্দরী দেবী, আমরা জানি। যাই হোক, অসমীয়া রান্না শিল্প কিছু একটু আলাদা, আমাদের থেকে আলাদা। সেখানে টকের প্রাধান্য আছে। ট্যাংরা মাছ মানে টক মাছ, টক দিয়ে মাছের ঝোল। আমার ছেলেরা খায় চেটে পুটে ট্যাংরা মাছ, আমার স্ত্রীও যেতে বনগীতে উপহার। বনগীত অসমীয়া লোক জীবন এবং লোক সাহিত্যের অন্যতম অঙ্গ বনগীত। সেই বনগীতে আমার স্ত্রীও উপহার যেতে। যাই হোক, আমার পিতারা তবু আজীবন। দেখুন লাস্ট লাইনটা, এটা একটা ডিবাঙ্কিং লাইন। লাস্ট লাইন, এই কবিতার শেষ লাইনটাই হচ্ছে আহ, মূল, যেখানে গিয়ে আপনি কবিতার সেন্টারটাকে পাবেন। আসলে কবিতার কোনো সেন্টার হয় না, কবিতার লাস্ট লাইন থেকে আর একটা উড়ান শুরু হতে পারে। আসলে কবিতার সেন্টার হয় না, তবু আমরা ধরে নিই যে ওখানে কবিতার আহ মূল কথাটা থাকে। দেখুন, আমরা তো জানি যে প্রতিটা শব্দ একটা চিহ্ন, চিহ্ন কিন্তু সিগনিফায়ার, এবং একটা সিগনিফায়ারকে খুঁজছে। ওয়ান সিগনিফায়ার ইজ ইন সার্চ অফ অ্যানাদার সিগনিফায়ার, দ্যাট অ্যানাদার সিগনিফায়ার ইজ ইন সার্চ অফ অ্যানাদার সিগনিফায়ার। এভাবে চলতে থাকে। চিহ্ন আর একটা চিহ্নকে খুঁজছে, আর একটা চিহ্ন আর একটা চিহ্নকে খুঁজছে, এভাবে। বাট আলটিমেটলি কি হয়? আলটিমেটলি অর্থ কি থাকে? মিনিং, মিনিং বা সিগনিফিকেশন যাকে বলি, সেটা কি আমরা পাই? পাই না। সিগনিফিকেশন কখনো পৌঁছানো যায় না। এজন্যই শেক্সপিয়ার, দেখুন সেই 16 শতকের শেক্সপিয়ার, এলিজাবেথেন পিরিয়ডের শেক্সপিয়ার, সেই শেক্সপিয়ার ক্রিটিসিজম নিয়ে এখনো নতুন নতুন লেখা লিখিত হচ্ছে। শেক্সপিয়ার সার্ভে নামের পত্রিকা বেঁচে আছে। নতুন নতুন সমালোচনা, শেক্সপিয়ারকে নতুন ভাবে পুনরাবিষ্কার করছি আমরা। কেন? যেহেতু অর্থর শেষ নেই, এটা ডিকনস্ট্রাক্ট হতে থাকে। ডিকনস্ট্রাক্ট, আপনি একরকম বুঝলেন, আমি আর একরকম বুঝলাম। যেহেতু অর্থ আমরা পৌঁছতেই পারি না, অর্থে আমরা পৌঁছতে পারি না। কেন পারি না? এটা এটা সিস্টেমের মধ্যেই আছে, ইনবিল্ট। যেহেতু একটা শব্দ বলছি, সেটা একটা চিহ্ন, সেটা আর একটা চিহ্নকে খুঁজছে, সেই চিহ্ন আর একটা চিহ্নকে খুঁজছে, সে আর একটা চিহ্নকে খুঁজছে পরিপূর্ণতা লাভের জন্য। কিন্তু পরিপূর্ণতা কখনো প্রাপ্ত হয় না। দিস ইজ এ নেভার এন্ডিং প্রসেস। আপনি কিভাবে পরিপূর্ণতা পেতে পারেন? মিনিং ইজ ডিফারেন্ট, আমরা বলি ডিফারেন্স বলি না, ডিফারেন্স, ডিফারেন্স যে উচ্চারণটা করি ইংরেজিতে, ডিফারেন্স। ডিফারেন্স মানে মিনিং ইজ ডিফারেন্ট। অর্থ সবসময় পোস্টপন্ড হয়ে যায়, স্থগিত। আপনি অর্থে পৌঁছতে পারবেন না, বিশেষভাবে অর্থে পৌঁছানো যায় না। যাই হোক, আমরা আপাতভাবে যেটুকু পাই, তপন মোহন সমরদেব লিখেছেন, বিশেষ থেকে নির্বিশেষে পৌঁছানোর বিরল ক্ষমতা আছে তপন মোহনদের। হ্যাঁ, বিশেষ থেকে নির্বিশেষ, তার মানে পার্টিকুলার টু জেনারেল, যেটাকে আমরা বলি। এই যে আমি গতকাল বলেছিলাম বীরেন্দ্রনাথ রক্ষিতের কবিতা, হ্যাঁ, যে চিরদিন কি বুকের ক্ষত বুকের মধ্যে থাকে, দুঃখ তো নয় ব্যক্তিগত, চিরদিন কি বুকের ক্ষত বুকের মধ্যে থাকে। ব্যক্তিগত দুঃখ, বুকের ক্ষত, সে কি বুকের মধ্যে চিরদিন থাকে না? সেটা জেনারেলাইজড হয়ে যায়। যে তপন মোহন্তের কবিতা, তপন মোহন্ত যখন বলছেন যে আমাকে তপন বলে ডাকলেই আমাকে আমার আমার আমি আমি পতন, আমার কানে বেজে ওঠে পতন, সেটা কি তপন মোহন্তের একার না? আমারও, আপনারও, সবার, আমাদের সবারই পতনই, আমরা আমরা পতনই শুনি, সেই পতনের শব্দ শুনতে পাই। সেই সমরদেব লিখেছিলেন যে সেই সেই যে শেষ সিঁড়ির ধাপে দাঁড়িয়ে পাতালে ঝাঁপ দেওয়ার কথা, সেটা আমরা তপন মোহন্তর কবিতাতেও পাই। দেখুন লাস্ট লাইনটা, এই এই কবিতাটার পরে আর কিছু পাঠ করারই দরকার নেই। তপন মোহন্ত এই কবিতাটাতে ওনার যাবতীয় কথা বলে দিয়েছেন। আমার পিতারা তবু আজীবন ডিভোটার,
আমরা যদিও এই সংস্কৃতি এই মাটির সঙ্গে একদম পুরোপুরি ভাবে মিশে গেছি, যেহেতু আমার মায়েরা ফুলাম গামোছার সেই লাল ফুল তুলছে, হ্যাঁ বুনছে, বোনেরা জমকালো বড়গীত গাইছে, ভাইয়েরা বৈশাখের বিহুতলিতে রঙালী বিহুতে নাচছে, ছেলেরা টাঙা মাছ খাচ্ছে, বা আমার স্ত্রী বনগীতে জিতে আনছে পুরস্কার, কিন্তু তবু আমার পিতারা আজীবন ডিভোটার। ডিভোটার শব্দটা এটা একটা আমাদেরকে যেন কোথায় পৌঁছে দেয়, একটা একটা ডিসইলুশনমেন্ট। আমি এটাকে ডিসইলুশনমেন্ট বলবো এই জন্য, যেহেতু আমরা পৌঁছে গেছি, আমরা মিশে গেছি। হ্যাঁ, স্বকীয়তা বজায় রেখে মিশে যাওয়াই তো মিশে যাওয়া। না হলে আর মিশে যাওয়া কি? নিজেকে যে সম্পূর্ণ আহ নিঃশেষ করে মিশে দেয়, সে মিশতে পারে না আসলে। সে মিশতে পারে না, সেটাকে মেশা বলে না, স্বকীয়তা বজায় রেখে মেশা। আমি এবং আপনি, আমাদের ভাষা এক, ধর্ম এক, তবু কি আমরা মিশে যাব? যাব না, যেতে পারি না। কারণ আমার জেনেটিক কোড আলাদা, আপনার জেনেটিক কোড আলাদা, আমরা মিশতে পারি না। হ্যাঁ, কোনো এক জায়গায় হয়তো অনন্তে গিয়ে বলা যায় না, দুটো প্যারালাল লাইন্স মানে সমদূরত্ব বজায় রেখে দুটো রেখা ছুটছে, প্যারালাল লাইন্স, সেটা মিলতে পারে না, দেখা সমদূরত্বে ছুটছে, কিন্তু হ্যাঁ মেলে, অনন্তে গিয়ে মেলে, ইনফিনিটিতে গিয়ে মেলে, সেটা বিজ্ঞানের কথা। তা ইনফিনিটিতে যদি যাই, সেই অনন্তে যদি যাই, হয়তো আমি আপনি এক। অবশ্যই ইনফিনিটিতে গেলে আমি আপনি এক। তবে এখানে যেটা আমাদের এই দৃশ্যগ্রাহ্য জগৎ, সেখানে আমাদের মধ্যে কিছু ডিফারেন্সেস আছে, সেটা আমাদেরকে মেনে নিতে হবে, সেটাকে সম্মান করতে হবে। আমি আপনাকে সম্মান করবো, আপনি আমাকে সম্মান করবেন, সেটাই বাস্তবে হয় না, সেটাই দুঃখজনক। যাই হোক, এটা হ্যাঁ, তপন মোহন দলের আশাভঙ্গের ইতিহাস, ঠিক বলেছেন, আশাভঙ্গের ইতিহাস। আমরা সবাই ডিসইলুশন পিপল অফ আসাম। যাই হোক, আমার কথায় কেউ কিছু মনে করবেন না, আমি আসলে সত্য উচ্চারণ করছি, এবং আমার মধ্যে কোনো রকম শমিনিজম নেই। আমি কাউকে ঘৃণা করি না, সবাইকে ভালোবাসি। আমাকে যারা ব্যক্তিগতভাবে জানেন, আমার ভিতরে ওইসব কাজ করে না। আমি চেষ্টা করেও পারি না আসলে, আমি কাউকে ঘৃণা করতেই পারি না। চেষ্টা করে দেখেছি, কিন্তু যে ঘৃণা করতে পারি কিনা দেখেছি, পারি না। আমার সফটওয়্যারের মধ্যে সেটা নেই। যাই হোক, আমি আর একটা কবিতা পড়ছি, তপন মহন্তের প্রলাপ। কবিতাটির নাম প্রলাপ। বুকের প্রবাসে পুষে চাঁদের ফসিল, মা আমার হয়েছে পাষাণ। কদাচিৎ বিড়বিড় শোলকের ভাষা, মানসের স্রোতে ভাসে ছমছমে কত কথা। বাঁশ ঝাড়ে পাতা নড়ে, ঝড়ে কত ব্যথা, শকুনেরা ডানা ঝাপটায়। কেঁদে উঠে মা আমার বুক চাপড়ায়, যদিও প্রলাপ তবু মাতৃভাষায়। দেখুন কি কি এই যে মাত্র কয়েকটা লাইন, মাত্র 8 লাইনের কবিতা। হ্যাঁ, কি কি দারুণ কবিতা, কি কোথায় নিয়ে যায় আমাদেরকে, যদিও প্রলাপ তবু মাতৃভাষায়। এটা কিন্তু শেষ হলো না কবিতার। দেখবেন, আমি কালকে বলেছিলাম যে যে কোনো লেখাই সার্কুলার হয় না, সার্কুলার মানে বৃত্তাকার হয় না, বৃত্তাকার হয় না। কেমন করে বৃত্তাকার মানে কি? যেটা ঘুরে ঘুরে নিজের কাছেই ফিরে আসে, তার তো অনন্তের রাস্তাটা বন্ধ। কিন্তু যদি বৃত্তটাকে ছিঁড়ে দেওয়া যায়, তবে সেটা অনন্তের দিকে যাত্রা করে। তা যাই হোক, আমাদের এই এই যে যদিও প্রলাপ তবু মাতৃভাষা, এটা এখানে দিস ইজ নট দ্য এন্ড। এখান থেকে আর একটা উড়ান শুরু হবে দক্ষিণ দিকে, যেখানে বসন্ত এসেছে। দক্ষিণ দেশে কিটসের কবিতায় আছে যে পাখিরা উড়ান নেবে দক্ষিণ দিকের কোনো দেশে, যেখানে বসন্ত এসেছে। বসন্ত তো এক জায়গায় আসে না, যখন বসন্ত কোনো দেশে আসে, সেখানে সেই পাখিরা চলে আসে। আবার বসন্ত কোনো দেশে আসে, পাখিরা টের পায়, তারা জানতে পারে কোথায় বসন্ত এসেছে, তারা আবার সেদিকে উড়ান নেয়। তাদের জানায় সেই সফটওয়্যার আছে, তারা বুঝতে পারে কোন দিকে উঠতে হবে। যাই হোক, কবিতাও শেষ লাইনে গিয়ে আর একটা উড়ান নিতে পারে। আমরা অনেক সময় যারা কবিতা লিখি তারা জানি, যে আমি হয়তো একটা কবিতা লিখলাম, শেষ লাইনটাকে মনে হলো এটা প্রথম লাইন হওয়া উচিত, এবং শেষ লাইনটাকে টেনে এনে প্রথম লাইনে বসিয়ে দিলাম। এরকম হয়, তার মানে কবিতার কোনো শেষ হয় না। আমি আমার কথা বললাম, এটাই সবারই অনুভূতি বলে আমার মনে হয়। আসলে টি.এস. এলিয়ট যখন একটা কবিতা লিখেছিলেন, যেটা ওনার প্রথম বিখ্যাত কবিতা, লাভ সং অফ জে. আলফ্রেড প্রুফরোক, আপনারা জানেন, এটা উনি পাঠিয়েছিলেন
এজরা পাউন্ডের কাছে। এজরা পাউন্ড তো জানেন চিত্রকল্পবাদী কবি, ইমেজিস্ট, পোয়েট। এজরা পাউন্ড অনেক লাইন কেটে দিয়েছিলেন যে এগুলো বাড়তি মনে হচ্ছে, যখন এডিটিং করেছিলেন সেই এডিটিং করার পরও সেই কবিতা আমরা যদিও যদিও ফ্র্যাগমেন্টস, কবিতা কি, কবিতা হচ্ছে আপনারা এটা অনেক কিছুর কালেকশন অফ ফ্র্যাগমেন্টস, তবু তার ভিতরে একটা কোথায় যেন একটা সাজুজ্য থাকে, কোথায় যেন একটা ইনার, বলে না, একটা ইনার কানেকশন থাকে, ভেতরের কানেকশন থাকে, সেটা ছিল সেই কবিতার মধ্যে। আপনারা সবসময় একটা গল্প রচনা করবেন না, কেউ গল্প রচনা করতে চাইবেন, গল্প রচনা করা ঠিক না, গল্প হয় না। কবিতা এইভাবে গল্প না, কবিতার ভিতরে কোনো গল্প নেই, তবে হ্যাঁ কবিতার প্রত্যেকটা লাইন একটা নতুন উড়ান সূচনা করে, আমরা সেখান থেকে উড়ে যেতে পারি, দক্ষিণ দিকের কোনো বসন্তের দেশে উড়ে যেতে পারি। সে যে কিটসের কবিতায় আছে যে পাখিরা উড়ে যাচ্ছে দক্ষিণ বসন্তে, সে আমিও একটা আমার কবিতায় লিখেছিলাম। যাই হোক, সেটা বলি না, যদিও প্রলাপ তবু মাতৃভাষায়, মাতৃভাষা মাতৃদুগ্ধ। যাই হোক, মাতৃভাষা যে কি জিনিস সেটা যে নিজের মাতৃভাষাকে ভালোবাসে তার বোঝা উচিত। সে যদি না বোঝে সে নিজের মাতৃভাষাকেও ভালোবাসে না, এটা আমি জোর দিয়ে বলছি। আমার মাতৃভাষাকে যে সম্মান না করে সে নিজের মাতৃভাষাকে ভালোবাসতে পারে না। নো নো নো। আমি আর একটা কবিতায় এবার চলে যাচ্ছি, প্রবাস। এই যে আমাদের মধ্যে একটা ফিলিং অফ আউটসাইড, আমার মনে করি আই এম অ্যান আউটসাইডার ইন এ ভেরি স্ট্রেঞ্জ কান্ট্রি, আমি একটা অদ্ভুত দেশে একটা আউটসাইডার, এটা আমরা মনে হয়। আপনারা অ্যালবিয়ার কামুর আউটসাইডার উপন্যাস পড়েছেন, আমরা সেটা অস্তিত্ববাদী একটা এক্সিস্টেন্সিয়ালিস্ট নভেল। হুম। হ্যাঁ, স্টোরি এলিমেন্ট তপন মহন্ত লিখেছেন, স্টোরি এলিমেন্ট থাকতে পারে, কবিতা থাকতে পারে, স্টোরি এলিমেন্ট থাকুক, কিন্তু পুরো স্টোরিটা থাকবে না, আপনার স্টোরিটা বানিয়ে নিতে হবে। আর সঞ্জয় ভট্টাচার্য লিখেছেন কবিতার শেষ নেই, কবি মাত্রই তো জানেন। হ্যাঁ, কবিতার শেষ নেই, কবিতা কখনোই শেষ হয় না, কবিতা কখনোই শেষ হয় না, থাকবে না। আমি আমার একটা নিজের কবিতায় লিখেছিলাম ওই যে এটা একটা পাগলের কথা, একটা পাগল, মানে তিনটে পাগলের কথা লিখেছিলাম। একটা পাগল আছে, সে সে আদারে বাদারে ঘুরে বেড়াচ্ছে, সামনে গেলেই সে বলে যে আয় দেখে যা থাপ্পড়ের দাগ, থাপ্পড়ের দাগ তার গালে। হয়তো তার কোনো কালে কেউ থাপ্পড় মেরেছিল, কোনো প্রেয়সী বা কোনো প্রেমিকা বা কেউ থাপ্পড় মেরেছিল, সেই দাগ সে দেখাতে চাইছে কাউকে। সে যাই হোক, সেখান থেকে একটা গল্প শুরু হতে, এই যে সেটাকে আমি উড়ান বলি। একটা পাখি যেমন উড়ে যায় না, এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, কবিতা সেই রকম, কবিতা সেই রকম একটা উড়ান, এর শেষ নেই, এই উড়ে যেতেই থাকতে হবে আপনাকে, আপনি ঘুরে আসতে পারেন না। হ্যাঁ, একটা জিনিস কিন্তু এখানে বলে রাখি, যে গবেষকরা দেখেছেন যে যে পাখিরা যে উড়ে আসে না, যে যাযাবর পাখি, যারা যারা মাইগ্রেটরি বার্ডস বলি, যাযাবর পাখিরা যারা বিশেষ সিজনে বিশেষ ঋতুতে ফিরে ফিরে আসে, তারা কখনো কখনো দেখা গেছে তাদের মাইক্রোচিপস লাগিয়ে দিয়ে বা বিশেষ যন্ত্রাংশ লাগিয়ে দিয়ে দেখা গেছে তারা একই দিনে একই তারিখে একই সময়ে একই গাছের একই ডালে এসে বসে। অবাক কাণ্ড। আপনারা জানেন কি যে একটা পাখি এখানে এসেছে, এখান থেকে সে চলেও গেছে, আবার পরের বছর সেই একই তারিখে সেই একই সময়ে একই গাছ এবং একই ডালে এসে বসবে। অবাক কাণ্ড। এগুলোর ব্যাখ্যা হয় না, আসলে এগুলোর ব্যাখ্যা হয় না। হ্যাঁ, এবং প্রকৃতি হারিয়ে যাচ্ছে, এখন এগুলো আর কে খুঁজবে। আপনারা পড়বেন, একটা বই আছে, আমি লেখকের নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, সাইলেন্ট স্প্রিং, যে স্প্রিং স্প্রিং সিজন, বসন্ত, বসন্ত থেমে যেতে পারে, যেভাবে যান্ত্রিক সভ্যতা অগ্রগতি হচ্ছে বসন্ত বলে কিছু নাও থাকতে পারে। তবে এখন করোনা ভাইরাস এসেছে, এটা অভিশাপ না আশীর্বাদ আমরা কেউ জানি না, হয়তো আশীর্বাদও হতে পারে। হ্যাঁ, আমি বেঁচে নাও থাকতে পারি, আপনি নাও থাকতে পারেন, সেটা বড় কথা না, এই পৃথিবীর জন্য এটা একটা আশীর্বাদও হতে পারে। যাই হোক, আমি পড়ছি প্রবাস নামের একটা কবিতা, লেখক তপন মহন্ত। ছেলেরা প্রবাসে, বাবা আজও ছড়ি হাতে বেরোয় বাজারে, মা আজও শুক্তো রাঁধে বাবার জন্য, ফোড়নের ঘ্রাণে কাশে বিধুর বাতাস, দর কচা খেয়ে কাটে ছেলের প্রবাস, আনমনে খুন্তি নাড়ে অভাগিনী মা, দৃষ্টিশক্তিহীন তবুও চশমা লাগে না, রাত বাড়ে হায়নারা খিক খিক হাঁক পারে,
ভীত চাঁদ গুটিসুটি কুয়াশার পেটে, দিশাহারা উল্কারা বাস চপে মাথা কোটে, বুকে ব্যথা নিয়ে বাবা ঘন ঘন কাশে, নাইবা ফিরলো পোড়া এদেশে, ছেলেরা থাকুক ভালো সুদূর প্রবাসে। এই যে ছেলেরা থাকুক ভালো সুদূর প্রবাসে, প্রবাসে চলে গেছে ছেলেরা। আসামের বেশিরভাগ পরিবারেরই তো এরকম এখন, শুধু আসাম না সব জায়গায় বাবা মা একা একা বসে থাকে, ছেলে মেয়েরা সব প্রবাসে থাকে, বিভিন্ন জায়গায় চাকরি করে, কেউ বা বিদেশে, কেউ বা স্বদেশে, ব্যাঙ্গালোরে, এলাহাবাদে বা এই বিভিন্ন জায়গায়। তা এই যে বাবা মা ভাবছে নাইবা ফিরলো পোড়া এদেশে, ছেলেরা থাকুক ভালো সুদূর এখানেই কবিতাটার এপিসেন্টার। আপনারা দেখবেন যে আমাদের এখানে যদিও দেখুন ফোড়নের ঘ্রাণ আছে, মৃদুর বাতাস আছে, হ্যাঁ, কিন্তু অনেক কিছু আছে যেগুলো আমাদেরকে বেঁধে রাখতে পারতো মাটির সঙ্গে। হ্যাঁ, যে দিশাহারা উল্কারা বাঁশ ঝোপে মাথা কোটে। কেন বাঁশ ঝোপে মাথা কুটবে? ভেবে দেখুন, যেন সবকিছু পাল্টে গেছে। সেই সবকিছু পাল্টানো, হ্যাঁ, এবং তার ফলে কি হচ্ছে, বুকে ব্যথা নিয়ে বাবা ঘন ঘন কাশছে। বুকে ব্যথা, এই ব্যথা কিসের? ভাবতে হবে ব্যথা কিসের। তো যাই হোক, নাইবা ফিরলো পোড়া দেশে, ছেলেরা থাকুক ভালো সুদূর প্রবাসে। এই যে ছেলেরা আহ আহ সুদূর প্রবাসে ভালো থাকুক, আর কি, এই যে ভবিষ্যতের দিকে একটা আমাদের যে একটা একটা ইঙ্গিত, যে না, ভালো থাকুক পোড়া দেশ। এখানে কি ভালোবাসা আছে? নিশ্চয়ই আছে। আমি যখন বলবো পোড়া দেশ, তখন সেই দেশটাকে আমি ভালোবাসি, না হলে পোড়া বলবো কেন? পোড়ামুখ যখন বলবো, পোড়ার মুখী, তাকে আমি ভালোবাসি বলেই পোড়ার মুখী বলি। দেশটাকে ভালোবাসি, কিন্তু সবকিছু আমার হয়তো মনোমতো নয়, সবকিছু ঠিক মতন হচ্ছে না। ইতিহাস আমার আয়ত্তে নেই, আমার হাতে নেই, সময় আমার হাতে নেই, কাল আমার হাতে নেই, কিচ্ছু হাতে নেই। আমরা কে কোথায় ছিটকে যাচ্ছি কে জানে। এই যন্ত্র, আমিও যন্ত্র, আপনিও যন্ত্র, সবাই যন্ত্র। এই এই যান্ত্রিকতা, এই সবকিছুর থেকে একটা বেরিয়ে আসার একটা চেষ্টা আমাদের মধ্যে আছে, কিন্তু আপনি কি বেরোতে পারবেন? করোনা ভাইরাস আসার পরও পৃথিবী কি পাল্টাবে? লেখা হচ্ছে করোনা উত্তর পৃথিবী। করোনা উত্তর পৃথিবী কি হবে শুনে রাখুন। করোনা উত্তর পৃথিবী যন্ত্র নিয়ে নির্ভর হবে না, হবে, আরো বেশি করে হবে। কারণ মানুষ শিখবে না, মানুষ শিখবে না, মানুষ কখনো শেখে না। দেখেছেন কাউকে শিখতে? কেউ শেখে না। করোনা উত্তর পৃথিবীও একই থাকবে। এবং আপনার নিজেকে যদি আমরা পাল্টাতে না পারি, পৃথিবী পাল্টাবে না। পৃথিবী কখনো বিপ্লবের মাধ্যমে পাল্টায় না, বাজে কথা। তাহলে প্রতি বিপ্লব হতো না। বিপ্লবের মাধ্যমে পৃথিবী পাল্টায় না, পৃথিবী পাল্টায় অন্তর বিপ্লব, ভিতরের বিপ্লব। সেটা যদি করতে পারেন তবেই পৃথিবী পাল্টাবে। অনেকের কিছু কিছু মনে করবেন না, আমি নিজেও বিপ্লবী বলেই মনে করি নিজেকে। ভিতরে যদি আমি নিজে নিজে পাল্টাতে পারি তবে পৃথিবী পাল্টাবে, না হলে পাল্টাবে না। দেখবেন দেশে দেশে প্রতি বিপ্লব হয়েছে, কাউন্টার রিভলিউশন যাকে বলে। আমি নিজে, আই ওয়াজ এ কমিউনিস্ট এট এ টাইম, when I was a young man I was a communist. People used to call me red leader, বলে দিচ্ছে আবার, লাল নেতা বলে ডাকতো আমাকে। কিন্তু I am very very frustrated because why? Because this is also a kind of fundamentalism. Fundamentalism তাছাড়া কি? আমি যদি পরিবর্তনকে স্বীকার না করি, আমি ফান্ডামেন্টালিস্ট। আমি স্বীকার করি, হ্যাঁ, একটা কথা বলে দিচ্ছি, কার্ল মার্কস আমি ঋষি মনে করি। আমি জানি আপনারা অনেকেই ভালোবাসবেন আমার এই কথা শুনে। একজন ঋষি, যেমন কশ্যপ একজন ঋষি, ভরদ্বাজ একজন ঋষি, কার্ল মার্কস একজন ঋষি। অবশ্যই তিনি আমাদেরকে নতুন দৃষ্টি দিয়েছেন, কিন্তু আমরা কিভাবে বিকৃত করেছি কার্ল মার্কসকে সেটা ভেবে দেখবেন। ধর্ম সম্পর্কে বলা হয় রিলিজিয়ন ইজ দ্য ওপিয়াম অফ দ্য পিপল, তাই কি উনি বলেছিলেন? না, বলেননি। উনি বলেছিলেন ধর্ম হচ্ছে কি, এই আত্মাহীন পৃথিবীর আত্মা। কেউ শুনেছেন আপনারা আত্মাহীন পৃথিবীর আত্মা ধর্ম? কার্ল মার্কস বলেছিলেন, আমরা বলি না। তা আমরাই বিকৃত করেছি। যাই হোক, আমি কিন্তু কার্ল মার্কসকে শ্রদ্ধা করি, ভালোবাসি। কিন্তু এটাই বলছি যে রিভলিউশন ভিতর থেকে শুরু হতে হবে, প্রত্যেকটা মানুষের ভিতর থেকে শুরু হতে হবে। যাই হোক, আমি অন্য কবিতা পড়ি এবারে, তপন মহন্তর। আর আর বেশি পড়বো না, অনেকক্ষণ হয়ে গেল। আর একটা কবিতা আমি তপন মহন্তর আরো দু একটা পড়বো। আমি চেষ্টা করছি তপন মহন্তকে ধরা। ভুলভাল কিছু বলে থাকলে ক্ষমা করবেন।
দেখুন, একদম আধুনিক যদি আপনারা সাহিত্য থিওরি গুলো পড়েন, থিওরি অফ লিটারেচার গুলো পড়েন, সেখানে দেখবেন যে কবিতা বা যে কোনো লেখার ভিতরে অনেক না লেখা থাকে। না লেখা যেটা আমি লিখতে পারিনি, আসলে সব কথা তো লেখা যায় না। সেটাই। হ্যাঁ, দেবলীনা সেনগুপ্ত লিখেছেন, তপন মহন্ত লিখেছেন হ্যাঁ ঋষি। হ্যাঁ, আমিও মানি ঋষি, উনি অবশ্যই ঋষি, আমি শ্রদ্ধা করি ঋষি কার্ল মার্কসকে। কিন্তু এর মিস ইন্টারপ্রিটেশন এবং মিস রিপ্রেজেন্টেশন আমি খুব দুঃখিত। যাই হোক, তপনদার কবিতা অসমের সবুজ জলাভূমির মতোই মায়াময়, ঠিকই, একদম রাইট। দেবলীনা সেনগুপ্ত, স্যালুট আপনাকে। একদম সবুজ সবুজ জলাভূমি, কেন ওনার কবিতায় সেই স্পর্শটা আমরা পাই, সেই আদিবাসী জীবন, সেই সবকিছু পাই। সব আজকে আমি পড়তে পারবো না। দেখো, একটা বিভ্রম নামের কবিতা পড়ি, সেটা আমি একদম পোস্ট মডার্ন থিওরির সঙ্গে মিল পাচ্ছি, যে না লেখাটা যা যাচ্ছে বড় কিছু। আমরা আসলে এই না লেখাটাকে স্টাডি করি না, যে আমি কি লিখতে পারলাম না, একজন কবি কি লিখতে পারলেন না। দেখুন, বিভ্রম নামের কবিতাটা আমি পাঠ করছি। মোবারকবাদ জানিয়েছে মোবাইলে অনামিকা, মোবারকবাদ জানিয়েছে মোবাইলে অনামিকা, সঙ্গে একটি না লেখা স্তবক। অনামিকা নামের একটি মেয়ে মোবারকবাদ জানিয়েছে, কিন্তু সঙ্গে আছে একটি না লেখা স্তবক। কি অদ্ভুত! আমি স্যালুট করি তপন মহন্তকে, অত্যন্ত আধুনিক মনস্ক একজন কবি। আমার তখন ঠক ঠক লেপ মুড়ি দশা, আমার তখন ঠক ঠক লেপ মুড়ি দশা, মখমল তুলোর গন্ধে শুধু জ্বর বাড়ে, কত কিছু হাতড়াই স্মৃতির কবর খুঁড়ে। কবিতা আমাকে মোবারকবাদ দিয়ে গেছে। দেখুন, এখানে অনামিকা তাহলে কবিতা। প্রথমে উনি বলছেন মোবাইলে অনামিকা, অনামিকা যার নাম নেই, মোবারকবাদ দিয়েছে সঙ্গে একটি না লেখা স্তবক। যে কবিতা লেখাই হয়নি, একটা স্তবক উনি পাঠিয়েছেন। পরে আসছে কবিতা আমাকে মোবারকবাদ দিয়ে গেছে। এই অনামিকা আসলে কি কবিতা। যার কথা বলছিলাম, সেই ভাষা, সেই বাক, বেদময়ী বাক, বাগদেবী বলি যে আমরা, বাগদেবী, সে তো বাক। এক অসমাপ্ত ডাউনলোডের বেদনা, অসমাপ্ত ডাউনলোড। দেখুন, আমরা ডাউনলোড করি অনেক কিছু, সেখানে ডাউনলোড মাঝখানে থেমে থাকে, আর ডাউনলোডই হয় না। আপনাদের সবার এই অভিজ্ঞতা আছে, ডাউনলোডই হয় না। সেই সেই কথাটাই এখানে কি সুন্দর একটা উপমা, সে কি সুন্দর মেটাফোর হিসেবে এসে গেছে। এক অসমাপ্ত ডাউনলোডের বেদনা, যেন একটা কবিতা লিখতে না পারার বেদনা, একটা প্রেম পুরো না পাওয়ার বেদনা। আজও বুকে চিন চিন রিংটোন বাজে, রিংটোন বাজছে চিন চিন করে বুকের মধ্যে, যা লেখা হয়নি তার জন্য। জ্বরে ঘোরে অগণন না লেখা স্তবক ঝরে যায়। দেখুন, জ্বরে ঘোরে অগণন না লেখা স্তবক ঝরে যায়, না লেখা স্তবক ঝরে যাচ্ছে, না লেখা। তা এটা আমি বলছিলাম, এটা অত্যন্ত একটা আধুনিক চিন্তাধারার কবি লিখতে পারে, যেটা তপন মহন্ত লিখেছেন, যে না লেখা। আসলে আমরা যখন কবিতা পড়ি, সেখানে যেটুকু লেখা হয়েছে সেটুকু পড়ি, যেটুকু লেখা হয়নি সেটুকু কখনোই পড়ি না, পড়ার চেষ্টাই করি না। আসলে সেটাই পড়া উচিত, যা লেখা হয়নি, তাই না? আমার একটা মনে আছে, হুম, আমার একটা উর্দু শের মনে পড়ছে। হ্যাঁ, লো হাম বাতায়ে, শুনুন এই উর্দু শেরটা, আপনারা শুনে থাকবেন। লো হাম বাতায়ে ফর্ক কেয়া গুঞ্চা ও গুলো মে। শোনো, আমি বলে দিচ্ছি, গোলাপ ফুল এবং কুড়ির পার্থক্য কি। लो हम बताए फर्क क्या गुंचा ओ गुलों में, एक बात है कही हुई और एक বেকহি হুই। একটা হচ্ছে যা বলা হয়ে গেছে, আর একটা হচ্ছে যা বলা হয়নি। ফুল হচ্ছে যে কথা বলা হয়ে গেছে, আর কুড়ি যা বলা হয়নি। আমাদের তো সবই কুড়ি, যা বলা হয়নি। কতটুকু আর লিখতে পারি, আর্টিকুলেশন হয় না, লেখা যায় না। আপনি ভাষার সীমাবদ্ধতা আছে, অক্ষরের সীমাবদ্ধতা আছে, শব্দের সীমাবদ্ধতা আছে। আপনি সেই অব্যক্ত, সেই অপরিমেয়, সেই বিপুল, সেই ফিল্ড, যাকে আপনি ধরতে পারবেন না আপনার এই ক্ষুদ্র সামর্থ্যে, এই ক্ষুদ্র কতগুলো অক্ষরের মাধ্যমে, শব্দের মাধ্যমে ধরতে পারবেন না। ফলে অনেক ড্যাশ 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 থেকে যায়। অভিজিৎ চক্রবর্তী লিখেছেন অদ্ভুত, অসাধারণ, কোনো শব্দই কাজ কুলোবে না। অভিজিৎ আমার অত্যন্ত প্রিয় একজন কবি, আমি স্যালুট করি।
হ্যাঁ, অভিজিৎ আসবে। এখানে আমি এরপরে অভিজিৎকে আনবো, তপন মহন্তকেও আনবো এবং আরো অনেকেই আসবেন আমার পরে। আমি তো আসলে খুব বেশি পারি না, আমার ক্ষমতা খুব সীমাবদ্ধ। বহুদিন ধরে ভাবছি কিছু একটা করব, কিন্তু করার হয়ে ওঠে না। কেন জানি না, ভিতর থেকে একটা সংকোচ কাজ করে, কি জানি একটা বলতে পারি না। অনেক কিছু কাজ করে ভিতরে। হুম। তো যাই হোক, আমি অভিজিৎকেও অনুরোধ করছি, অভিজিৎ আমাকে অনুমতি দিয়েছে এটা বলার জন্য যে অভিজিৎ আসছে, এবং উনি বলে দিচ্ছি আপনাদেরকে, ডেটটা আমি পরে জানিয়ে দেব। অমিতাভ প্রিয় কবি আমাদের সবার প্রিয় কবি, বরাক উপত্যকা, এবং আমি মনে করি ভারতীয় যে যে কাব্য সাহিত্য, সেখানে সেই কাব্য সাহিত্যের অন্যতম কবি অমিতাভ দেব চৌধুরীর কবিতা নিয়ে আলোচনায় আসবেন এবং কবিতা পাঠ করবেন অভিজিৎ চক্রবর্তী। কবি অভিজিৎ আমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয়, আমি অত্যন্ত স্নেহ করি, শ্রদ্ধা করি। হুম। আহ তপন মহন্ত, যেটা আমি বলছিলাম, যে উনি সেই না লেখাকে এখানে মূর্ত করতে চেয়েছেন। না লেখা তো মূর্ত হবে না, আসলে আমরা তো না লেখাই লিখি, সেটা কেউ পড়ে না। এই না লেখাই লিখি, যা আমি লিখতে পারিনি, যা আমার পক্ষে লেখা সম্ভব না, যা আমার শব্দ কুলোয় না সেটা লিখতে চেষ্টা করি। রাতের পর রাত জেগে থাকি, ঘুমোই না, কিন্তু লিখতে পারি না। এরকম অনেক, আমার আমার তো নিজের ক্ষেত্রে অনেক, একটা লাইন হয়েছে আর হয়নি, এ অনেক কি বলবো, আরো কিছু বলা যায় না। আর একটা কবিতা পড়ি, ল্যান্ডস্কেপ। কবিতার নাম ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ একটা ইংরেজি শব্দ, আপনারা জানেন। ল্যান্ডস্কেপ, স্কাইস্কেপ, সিস্কেপ, স্কেপ শব্দ দিয়ে আমরা বুঝি এক ঝলক যেটুকু আমি দেখতে পারি। ল্যান্ডস্কেপ, আপনি তাকালেন, যেটুকু আপনার আপনার দৃষ্টিতে এসে গেল, ভূমি, যেটুকু অঞ্চল, নদী নদী নয় বা সমুদ্র নয়, যে ভূমিভাগ আপনার দৃষ্টিগোচর হলো, সেটা ল্যান্ডস্কেপ। সেই কবিতার নাম ল্যান্ডস্কেপ। মাত্র ৪ লাইনের কবিতা আমি পড়ছি। কার মাথা শুয়ে থাকে মাছির নিবিড় কোলে, সবুজের গালিচায়। দেখুন, কার মাথা শুয়ে থাকে মাছির নিবিড় কোলে, মাছির নিবিড় কোলে, এটা কি মৃত্যুচিত্র নয়? কার মাথা শুয়ে থাকে মাছির নিবিড় কোলে, সবুজের গালিচায়, দু চোখের মরা খাতে স্বজনের শোকধারা বুকখানা ভেসে যায়। যুবতীর ছেঁড়া ফাড়া ব্লাউজের মতো ব্যথাতুর ঈশান আকাশে, লোভাতুর শকুনেরা পিটপিটে চোখ মেলে ভাগার স্বদেশে। দেখুন, এই ভাগার স্বদেশে শব্দটা নিয়ে ভাবতে হবে। যদিও আমি ভেবে কিছু পাইনি আসলে, তবু একটা বলছি। এখানে একটা মৃত্যু দৃশ্য আছে, একটি মেয়ে যার ব্লাউজ ছেঁড়া ফাড়া, হয়তো যেরকম আমরা আজকাল দেখে থাকি, এরকম দৃশ্য আমাদের অত্যন্ত পরিচিত। একটি ধর্ষণের দৃশ্য বা ধর্ষণ এবং হত্যার দৃশ্য। লোভাতুর শকুনেরা পিটপিটে চোখ মেলে ভাগার স্বদেশে। এই যে ভাগার স্বদেশ, এই ভাগা শব্দটা আপনাকে ভাবতে হবে। ভাগার স্বদেশ, ভাগা ভাগা মানে, আমরা আগে যখন মাছ কিনতে যেতাম ছোটবেলায়, আমার মনে আছে, এখন তো ওজন দিয়ে মাপে, ১০০ গ্রাম ২০০ গ্রাম যাই হোক, ৫০০ গ্রাম, তখন ভাগা হতো, মাছের ভাগা। ভাগা ভাগ ভাগ করে রাখতো, যে এটা ১ টাকা, এটা ১ টাকা, এটা ১ টাকা, ভাগা। এই ভাগার স্বদেশ, আমাদের স্বদেশটাকেও আমরা কি সেভাবে ভাগ করে নিয়েছি? ভাবতে হবে। এটা ভীষণ একটা ভীষণ অদ্ভুত শব্দ প্রয়োগ, ভাগার স্বদেশ। আমি নিজে খুব অবাক হয়ে গেছি, যে লোভাতুর শকুনেরা পিটপিটে চোখ মেলে ভাগার স্বদেশে। শকুনেরা চেয়ে আছে কোথায়? যে স্বদেশ, স্বদেশকে আমরা ভাগ করে নিয়েছি, ভাগ ভাগ করে নিয়েছি। কেন নিয়েছি? ভাগা বসিয়েছি বাণিজ্যিক কারণে, বিক্রি করার জন্য। তা এই যে ভাগার স্বদেশে লোভাতুর শকুনেরা পিটপিট করছে, তারা বসে আছে, সেই মৃতদেহকে খাবে, যে মৃতদেহ ধর্ষিত। এটা আমাদের আসলে দেশমাতৃকা, বা আমাদের দেশের কোনো যুবতী। আসলে আমরা তো দেশকে মা হিসেবে দেখি, আমেরিকা যেমন বা তাদের কাকা হিসেবে দেখা, যাই হোক আঙ্কেল স্যাম। তা আমরা তো মা হিসেবে দেখি, যে মাতৃ, আর বিশেষ করে বাঙালিরা আমরা তো মাতৃ মাতৃ হিসেবেই দেখি। আমাদের তো সেই
মাতৃ সাধনারই দেশ, সেই শিব শক্তি, সেই যে যুগল আরাধনার দেশ আমাদের বাংলা। আসামেও যদিও শঙ্করী বৈষ্ণব ধর্মে রাধা নেই, বাংলায় আছে। তা সেই যে যুগল আরাধনার দেশ, মাতৃ উপাসনার দেশ, শক্তি আরাধনার দেশ, সেখানে শিব শক্তি একটা যুগল আরাধনার দেশ। এমনকি আপনি পাবেন সাংখ্য দর্শনে পাবেন পুরুষ প্রকৃতি, এসব তারই প্রভাব হয়তো বাংলার এইসব ইয়েতে পুরুষ প্রকৃতি। সাংখ্য কপিল মুনি তিনিও বাঙালি ছিলেন। যাই হোক, সেই ভাগার স্বদেশ আমরা দেশকে ভাগা বানিয়ে দিয়েছি। তো এই যে শব্দ প্রয়োগ দেখুন, আসলে একটা কবিতাকে বুঝতে গেলে শুধু তার পারিপার্শ্বিককে বুঝলে হবে না, শব্দকে দেখতে হবে, শব্দ প্রয়োগকে দেখতে হবে। হ্যাঁ, ছন্দ অনেক সময় থাকে না, অন্তমিল নাও থাকতে পারে, কিন্তু শব্দ প্রয়োগ দেখতে হবে। কারণ শব্দ প্রয়োগের মধ্যে দিয়ে আপনি বুঝতে পারবেন কবি ঠিক কোথায় ইঙ্গিত করছেন, কেন বলছেন তিনি। তা যাই হোক, আমি অনেকগুলো কবিতা পড়লাম, আপনাদের কেমন লাগলো আমি জানি না। আমি আমার মতন করে কিন্তু আলোচনা করলাম। আমি আসলে বাংলা সাহিত্যের ছাত্র না, যদিও বাংলা সাহিত্য আমি ছোট থেকে পড়েছি, ইংরেজি সাহিত্যের ছাত্র, কিন্তু পড়েছি বেশি বাংলা সাহিত্য। এবং আমি বাংলা সাহিত্যেরই ছাত্র মনে করি, এবং গৌহাটি ইউনিভার্সিটি যখন পড়তাম তখন বাংলা বিভাগেই বেশি যাতায়াত ছিল আমার। তা আমি মনে প্রাণে বাঙালি। এবং একটা কথা বলে রাখি, আমার স্ত্রী অসমিয়া এবং আমি অসমিয়া সাহিত্য যথেষ্ট আমার পঠন পাঠন আছে। অসমিয়া অনুভব তুলসী, এরকম আমার কবিতা খুব ভালো লাগে। অনুভব তুলসীর একটা লাইন আমি ভুলতেই পারি না, সেই যে আমি পড়েছিলাম, আমার এখন মনে হচ্ছে, যে এন্ধারতে বিছারাও দিহিঙে এরা কুল, অন্ধকারে খুঁজে মরছি দিহিং যে কুল ছেড়ে গেছে, দিহিং মানে ব্রহ্মপুত্র, যে কুল ছেড়ে গেছে সেই কুল খুঁজছি। সেই অনুভব তুলসীর কবিতা। অসমীয়া কবিতা খুব এগিয়ে গেছে, আপনারা পড়বেন, আমার মনে হয় পড়া উচিত। আমার এরকম মনে হয় অসমীয়া কবিতা পড়া উচিত। অসমীয়া উপন্যাস সাহিত্য সম্পর্কে আমি এই ধারণা পোষণ করি না, কিন্তু কবিতা সম্পর্কে করি। আমি অসমীয়া কবিতা পড়ি, আমাকে রাজবংশী আধুনিক কবিতা অত্যন্ত খুব এগিয়ে গেছে, আমি পড়ি। এক্ষেত্রে অনেকেই কাজ করছে, আমার ভাতৃপতি উমাকান্ত রায় বা ডক্টর জ্যোতির্ময় প্রধানী, এনারা কাজ করে আমাকে একদিন দেখিয়ে দিয়েছিলেন ডক্টর জ্যোতির্ময় প্রধানী, যে রাজবংশী আধুনিক কবিতায় আধুনিকতা কিভাবে এসছে। তো যাই হোক, আমি তখন আমার চোখ খুলে গেল, আমি দেখলাম যে হ্যাঁ, সত্যি তো আধুনিকতা এসে গেছে। তা এগুলো আমাদের জানতে হবে, আমরা আঞ্চলিক উপাদানগুলোকে সংগ্রহ করব। আঞ্চলিক যে ভাষা, রাজবংশী আসলে একটা স্বয়ং সম্পূর্ণ ভাষা। আমরা এটাকে যদিও আটকে রাখতে চাই যে বাংলার উপভাষা, কেউ বলছে অসমীয়ার উপভাষা, কেউ যায় নেপালির উপভাষা, সেটা না, আসলে এটা এটা একটা ভাষা। সেটাকে আমরা সম্মান জানাতে হবে, সেটাকে আমরা ধারণ করতে হবে। এইভাবেই আমরা বাঁচবো, এভাবেই বাঁচতে পারি। আপনাদের সবাইকে আমি আমার নমস্কার জানাই, আমার প্রণাম জানাই। আমি বেশি পড়াশোনা করতে পারিনি জীবনে, যেটুকু পড়েছি, যেটুকু বুঝেছি, সেটুকু বলার চেষ্টা করলাম। আমাকে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।